কেমন আছো সবাই বলো তো? তোমরা কেমন আছো সবাই? তো আজকে আমাদের স্থিতিবিদ্যার 6 নাম্বার ক্লাস। আর 2টা ক্লাস ম্যাক্সিমাম লাগবে আমাদের এই চ্যাপ্টারটা শেষ করতে, বুঝছো? সবাই কি আমার কথা শুনতে পারতেছো আর সবকিছু দেখতে পারতেছো? সবাই আমাকে বলো যে সবাই কি সবকিছু শুনতে পারতেছো আর দেখতে পারতেছো কি না? সবাই ভাইয়াকে একটু বলো ভাইয়ার কথা শুনতে পাচ্ছো আর ভাইয়াকে দেখতে পাচ্ছো কিনা। হ্যালো হ্যালো হ্যালো। ওকে, চলো আমরা শুরু করি। তো আজকে আমরা স্থিতিবিদ্যা এই চ্যাপ্টারটার 6 নাম্বার ক্লাসটা করব। আমরা গত ক্লাসে কিন্তু চ্যাপ্টার 8.2 অলমোস্ট শেষ করে দিয়েছিলাম, তাই না? ছোট্ট একটু বাকি আছে, ওইটা আমি পড়াবো। তারপর অ্যাডমিশন আর ছোট্ট একটা কন্টেন্ট আছে, ওটা পড়াই দিব। আচ্ছা দেখো, হেলানো তলের অঙ্ক করতেছিলাম সবার লাস্টে, তাই না? পি কিউ দিয়ে একটা অঙ্ক ছিল। আচ্ছা দেখো, এটা দেখো, সবাই 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 একটু মনোযোগ দিবা। এটা অ্যাডমিশন টেস্টে আসে, একাডেমিকে খুব কম। ভূমির সাথে আলফা কোণে হেলানো একটা সমতল, খেয়াল করো, এই আলফা কোণে হেলানো কি একটা সমতল ভূমির সাথে। এই ধরো আমাদের ভূমি, ঠিক আছে? এই ধরো কি আমাদের ভূমি, হ্যাঁ? ভূমির সাথে আলফা কোণে কি হেলানো আছে একটা সমতলের উপর একটা 20 কেজি ভরের, এই দেখো, এই যে একটা বস্তু, ঠিক আছে? 20 কেজি ওজনের একটা বস্তুকে, তাহলে 20 কেজি কোন দিকে কাজ করবে আমাকে সবাই বলো তো? এদিকে কাজ করবে, তাই না? সবাই তাই তো? এই বস্তুকে তল ও ভূমির সমান্তরালে 10 কেজি ওয়েট মানের দুটা সমান বল। তার মানে খেয়াল করছো, এটাকে আরো দুটা বল, একটা হচ্ছে ভূমির সমান্তরালে আর একটা হচ্ছে তলের সমান্তরালে, বুঝছো? একটা হচ্ছে ভূমির সমান্তরালে আর একটা হচ্ছে তলের সমান্তরালে, দুটার মানই সমান, 10 কেজি ওয়েট। এটাও 10 কেজি ওয়েট, এটাও কি আমাদের 10 কেজি ওয়েট। আর বস্তুটার ওজন কত? 20 কেজি ওয়েট। চাইছে এটা কি? তলের উপর ক্রিয়ারত বল। কি বলছে দেখো তো? তলের উপর ক্রিয়ারত বল, তার মানে অভিলম্ব যেই প্রতিক্রিয়া বল, অভিলম্ব যেই প্রতিক্রিয়া বল, সেটা কি বের করতে বলছে, তাই না? আমাকে সবাই বলো, বুঝছো? তাই না? তাহলে কি বের করতে বলছে আমাকে বলো তো? এইটার উপর যে অভিলম্ব প্রতিক্রিয়া বল, এই উলম্ব ভাবে যে অভিলম্ব প্রতিক্রিয়া বল বা আর, সেটা বের করতে বলছে। এই আরটা বের করতে বলছে। জিনিসটা কিন্তু ভারসাম্যে আছে, তাই না? আমাকে বলো, জিনিসটা ভারসাম্যে আছে, তার মানে কি লব্ধি বল শূন্য। ভারসাম্যে আছে মানে কি লব্ধি বল শূন্য। তাহলে এইটা যদি আলফা হয়, আমাকে সবাই বলো তো, এটাও তো আলফা, তাই না? আচ্ছা ঠিক আছে, ভারসাম্যে আছে, বুঝছো? ভারসাম্যে থাকলে আমাকে বলো তো, এই উলম্ব বরাবর, এই বরাবর সবগুলা বলের লব্ধি কত? শূন্য না? তাহলে এই বরাবর উপরের দিকে যেই বল আছে আর নিচের দিকে যেই বল আছে, তারা দুইটা সমান 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 সমান। তলের লম্ব বরাবর আমাকে বলো তো, তলের লম্ব বরাবর উপরের দিকে কি বল আছে? আর। উপরের দিকে কি বল আছে? আর। আর নিচের দিকে কি কি বল আছে আমাকে বলো তো? 20 কজ আলফা আছে, এই যে এই বরাবর, এই যে এই লাইনটা বরাবর, উপরের দিকে আর, নিচের দিকে কত? 20 কজ আলফা, আর এটা কি হবে? 10 কস 90 মাইনাস আলফা, 10 সাইন আলফা, তাই না? আমাকে বলো আর ইকুয়ালস টু 20 কস আলফা প্লাস 10 কস 90 মাইনাস আলফা। তাহলে দেখো তো আর কত আসে, আমাকে সবাই বলো। 20 কস আলফা প্লাস 10 সাইন আলফা, তাই না? আমাকে সবাই বলো। তাই তো উপরের দিকে যেই বল, নিচের দিকে একই বল। সবাইকে আমরা বুঝছি, তোমরা কি বুঝছো? যেহেতু ভারসাম্যে আছে। আচ্ছা তাহলে এবার বলো তো, এই দিক বরাবর যেই বল, এদিক বরাবরও সেই বল হওয়ার কথা।
তাই না? এটা ক্যান্সেল আউট করবে, ঠিক আছে? ঠিক আছে, তুমি লম্বাংশ উপপাদ্য দিয়েও করতে পারো, লব্ধির উপাংশ তো 0। আমাকে বলো এই দিক বরাবর, এই যে এই দিক বরাবর কি কি বল আছে? tan আর tan cos আলফা, তাই না? ডান দিক বরাবর কি কি বল আছে? tan আর tan cos আলফা, তাই তো? তাহলে tan প্লাস tan cos আলফা, এটার কিন্তু কোনো উপাংশ নাই, এটা এটার উপর লম্ব, এটা এটার উপর কি লম্ব। তাহলে এই দিক বরাবর কি কি বল আছে? tan প্লাস tan cos আলফা। এদিক বরাবর কি কি আছে? আর এর কোনো উপাংশ নাই, এটার একটা উপাংশ আছে 20 sin আলফা ইকুয়ালস টু 20 sin আলফা, তাই না? সবাই বলো এই তল বরাবর উপরের দিকে নিচের দিকে। দেখো আমার টার্গেট কি? আর এর ভ্যালুটা বের করা না, আর বের করতে হলে আলফা বের করলেই কাজ শেষ। আমি যদি আর বের করতে চাই, আলফার মান বের করতে পারলেই হয়। আলফার মান কি এখান থেকে বের করা যায়? তুমি যদি 10 কমন নাও, কি থাকে? 1 প্লাস cos আলফা equals to 20 sin আলফা। আচ্ছা 1 প্লাস cos আলফা কে লেখা যায় tan into 2 cos স্কয়ার আলফা বাই 2, আর 20 sin আলফা কে লেখা যায় 20 sin আলফা কে লেখা যায় into 2 sin আলফা বাই 2 cos আলফা বাই 2। ঠিক আছে, তাহলে দেখো তো 10 into 2 কত? 20 20 কাটা, একটা cos আলফা বাই 2 একটা cos আলফা বাই 2 কাটা যাবে, এই cos আলফা বাই 2 একটা cos আলফা বাই 2 আর একটা cos আলফা বাই 2 কাটা যাবে। তাহলে আমাকে বলো তো কি থাকে? এই cos আলফা 2 ওই পাশে পাঠিয়ে দাও, বা দেখো cos আলফা আছে sin আলফা বাই 2, এই পাশে যদি পাঠিয়ে দাও cot আলফা বাই 2 সমান 2, এখান থেকে আলফার ভ্যালু বের হবে। বলো এখান থেকে, ভিডিও আটকে যাচ্ছে, আসলে কি ভিডিও আটকে যাচ্ছে? দেখো তো এখন ঠিক আছে কিনা, সবাই ভাইকে একটু বলো এখন ঠিক আছে কিনা। ভিডিও তো আটকে যাবার কথা না, অসুবিধা নেই। হ্যাঁ, ভিডিও আটকাচ্ছে না, যাদের ইয়েতে তাদের একটু আসলে ওই ইন্টারনেটের একটা ইস্যু। এই আলফার ভ্যালুটা তুমি এখানে বসায় দিবা, আলফার ভ্যালু সবাই এনে কই বসায় দিবা? যে এখানে বসায় দিবা, তাহলে আমাদের আর এর ভ্যালুটা চলে আসবে, বুঝছো সবাই? বা এখান থেকে tan আলফা বাই 2 সমান হাফ, tan আলফা বাই 2 সমান হাফ, সেখান থেকে আলফার ভ্যালু চলে আসবে। তোমরা সবাই কি বুঝছো? এখন আমরা গত ক্লাসের একটা পরিচিত অঙ্ক করব। গত ক্লাসের একটা ফর্মুলা আমরা শিখছিলাম, কিন্তু ওই ফর্মুলা রিলেটেড কোনো অঙ্ক করি নাই। রিক্যাপ করব। দেখো এখানে কি ভারসাম্য আছে না? ভারসাম্য আছে, তার মানে লব্ধি শূন্য। তার মানে আমি বলতে পারি না উপরের দিকে যেই কটা বল আর নিচের দিকে যেই কটা বল তারা সমান হবে। সহজভাবে বলতে গেলে তুমি এই বরাবর যদি সবগুলা বলের উপাংশ নাও, সেগুলা যোগ করলে 0 হবে। এটার অন্য কথা হচ্ছে এই বিন্দুতে উপরের দিকে যে কটা বল তার বিপরীত দিকে একই কটা বল। যদি ভারসাম্য থাকে তাহলে যে কোনো দিকের ক্ষেত্রে সেটা সত্য। আবার এই দিকে যতগুলা বল, সবগুলা বলের উপাংশ যদি নাও, সেটা যা হবে। আর এইদিকে সবগুলা বলের উপাংশ সমান হবে, কারণ কাটাকাটি করতে হবে। তো কাহিনী বুঝছো? তাহলে উপরের দিকে আমাকে বলো সবগুলা বলের উপাংশ কত? জাস্ট আর, বাকিগুলোর উপাংশ আমি নিচের দিকে দিলাম। এটার কিন্তু এই বরাবর কোনো উপাংশ নাই। নিচের দিকে এই দুইটা বলের উপাংশ কত? 20 cos আলফা প্লাস 10 sin আলফা। না, এদিক বরাবর উপাংশ কার কার আছে? 10 cos আলফা, আর এর নাই, আর cos 90 0 হয়ে যায়। এদিক বরাবর উপাংশ কার কার আছে? যেটা 20 আছে, 20 sin আলফা। 20 sin আলফা ইকুয়ালস টু এটা আলফার ভ্যালু বের করলাম, সেখান থেকে কি আর এর ভ্যালু বের হয়ে যাবে। ক্লিয়ার? তোমরা বুঝতে পারছো? আচ্ছা, মনোযোগ সবাই মনোযোগ দিবা। আমরা লামের উপপাদ্য পড়ছিলাম, তাই না? লামের উপপাদ্য কি বলে? একটা বিন্দুতে তিনটা বল তিনটা ভিন্ন ভিন্ন ক্রিয়া রেখা বরাবর কাজ করতেছে। এরা যদি ভারসাম্যে থাকে, অর্থাৎ লব্ধি যদি শূন্য হয়, এদের লব্ধি যদি শূন্য হয়, তাহলে প্রত্যেকটা বল তার বিপরীত কোণের সাইনের সমানুপাতিক। তাহলে পি বাই সাইন আলফা সমান কিউ বাই এটা, তাই না? আচ্ছা, লামের উপপাদ্যের এক ধাপ আগায় আছে, এটা থেকে এক ধাপ এক্সট্রা। এটা আইফোন 15 হলো, এটা আইফোন 16। সেই উপপাদ্যটা হচ্ছে বল ত্রিভুজের বিপরীত সূত্র।
এটা মূলত আমরা অ্যাডমিশন টেস্টে ইউজ করি। এটা আমরা মূলত কোথায় ইউজ করি? অ্যাডমিশনে ইউজ করি। এটা হচ্ছে লামির থেকে এক ধাপ আগে। এটা কি বলে? এটা কি বলে বলতেছি তোমাদেরকে। বলতেছি তোমাদেরকে। বলতেছি তোমাদেরকে। এই ত্রিভুজটা আপাতত ইগনোর করো। এই ত্রিভুজটা আপাতত ইগনোর করো। ত্রিভুজের দিকে তাকায়ও না। ত্রিভুজের দিকে তাকায়ও না। ত্রিভুজের দিকে কি তাকায়ও না। আচ্ছা, ধরো ধরো একটা বিন্দুতে তিনটা বল পি কিউ আর ভারসাম্য সৃষ্টি করতেছে। আমি তোমাকে কি বললাম? একটা বিন্দুতে এই তিনটা বল কি করতেছে? ভারসাম্য সৃষ্টি করতেছে। ওকে, এবার তুমি কি করলা? এই তিনটা বলের দিক বরাবর সমান্তরাল, এই তিনটা বলের সমান্তরাল এবং একই ক্রমে আছে এরকম একটা ত্রিভুজ খুঁজে বের করো। যেমনে পারো খুঁজে বের করো। আমি কি বলছি? এই তিনটা বল কোন একটা ত্রিভুজের তিনটা বাহু বরাবর একই দিকে এবং একই ক্রমে আছে এরকম একটা ত্রিভুজ খুঁজে বের করো। দেখো তো আমি পাই কিনা। এই যে এই পি বলের সমান্তরালে আছে এটা, তাই না? কিউ বলের সমান্তরালে আছে এটা। জাস্ট দিকটা থাকলেই হবে, মান কোনো ম্যাটার করে না। আমি বলছি এমন একটা ত্রিভুজ খুঁজে বের করবা, যার তিনটা বাহু এই তিনটা বলের সমান্তরাল এবং একই ক্রমে থাকবে। তারপরে দেখো এটা কি কিউ এর সমান্তরাল না? আরে সুন্দর, এটা কি কিউ এর সমান্তরাল না? আর এটা কি আর এর সমান্তরাল? এই বলের মান এই বাহুর মানের সমান হইতে হবে, এরকম না। আমি বুঝাইতে পারছি সবাই? এবার আমি ত্রিভুজটার নাম দিই। এটা ধরো এ, এটা ধরো বি, এটা ধরো সি। তাহলে এই কোণটা কত? এ কোণ। তোমরা আমাকে বলতে পারবা এই কোণটা কত? তাইলে সবাই ওটা যদি এ কোণ হয় এটা কি পাই মাইনাস এ না? আমাকে বলো এটা কত? পাই মাইনাস বি, তাই না? এইটা কত? পাই মাইনাস সি। আমরা গত ক্লাসে পড়ছি। আচ্ছা, আমি তোমাকে বলছি না এই তিনটা ভারসাম্যে আছে? আমি কিন্তু তোমাকে অলরেডি বলছি এই তিনটা কেমনে আছে? ভারসাম্যে আছে। তো এই তিনটা যদি ভারসাম্যে থাকে এখানে তো লামি অ্যাপ্লাই করতে পারবো। লামি অ্যাপ্লাই করলে কি হয় আমাকে বলো তো? পি বাই সাইন পাই মাইনাস এ সমান কিউ বাই সাইন পাই মাইনাস বি সমান আর বাই সাইন পাই মাইনাস সি। তাহলে দেখো তো এখানে কি থাকে? পি বাই সাইন এ সমান কিউ বাই সাইন বি সমান আর বাই সাইন সি। ব্যাপারটা এরকম না? এটা তো লামের উপপাদ্য। এক্সট্রা জিনিস এখানে চলে আসবে। ধরো এটার বিপরীত বাহু স্মল এ, এটার স্মল বি, এটার স্মল সি। তাহলে আমি সাইন এই যে সাইন এ কে কি লিখতে পারি? এ বাই টুয়াইস আর। বি কে লিখতে পারি বি বাই টুয়াইস আর। এ বাই টুয়াইস আর, বি বাই টুয়াইস আর, সি বাই টুয়াইস আর। এ বি সি সব গ্যাচাং করে দিলাম। তাহলে আমাদের কি পড়ে থাকে? পি বাই এ সমান কিউ বাই বি সমান আর বাই সি। ব্যাপারটা এরকম দাঁড়ায় না? তোমরা কি বুঝছো? তার মানে আমি বলতে পারি এখন, সবাই পুরো মনোযোগী দিয়ে দিবা। একটা বিন্দুতে তিনটা বল ভারসাম্যে আছে। আমি এমন একটা ত্রিভুজ খুঁজে বাইর করছি যার তিনটা বাহুর সমান্তরালে এই তিনটা বল একই ক্রমে কাজ করতেছে। তাহলে এই তিনটা বল এই বাহু তিনটার সমানুপাতিক। বুঝছো? সবাই এটা বুঝছো? আমি কি করলাম? তোমাকে বলে দিছি একটা বিন্দুতে তিনটা বল ভারসাম্য সৃষ্টি করতেছে। এখন তুমি খুঁজা একটা ত্রিভুজ আনছো, যেই ত্রিভুজের তিনটা বাহু বরাবর এই তিনটা বল একই দিকে এবং ক্রমে কাজ করতেছে। যদি তাই হয় তবে ওই বলগুলা এই ত্রিভুজের বাহুগুলার সমানুপাতিক, যেটা যার দিকে সেটা তার সমানুপাতিক। ক্লিয়ার? এটা দিয়ে অনেক ম্যাজিক করা যায়।
এটা দিয়ে অনেক ম্যাজিক করা যায়। দেখো এটা দিয়ে অনেক ম্যাজিক করা যায়। আমরা প্রথমটা করি। পি কিউ আর সুস্থিত তিনটা বল, তার মানে এই তিনটা ভারসাম্য সৃষ্টি করতেছে। এই তিনটা বলের ক্রিয়া রেখা এবিসি ত্রিভুজের এবি, বিসি ও সিএ বাহুর সমান্তরাল, যাদের দৈর্ঘ্য যথাক্রমে 50, 30 ও 40। পি আর কিউ বলদ্বয়ের সমষ্টি এত হলে বলগুলোর মান বের করো। কাহিনী বুঝছো? এই যে পি কিউ আর এই তিনটা সুস্থিত মানে ভারসাম্য সৃষ্টি করতেছে। এই তিনটা বল এবিসি ত্রিভুজের এবি, বিসি ও সিএ বাহুর সমান্তরাল, যাদের দৈর্ঘ্য যথাক্রমে এত। তাহলে আমরা বলতে পারি না যেহেতু ভারসাম্য সৃষ্টি করছে, তাহলে পি কার সমান্তরাল? এবি। এবি কত? 50। এটার অনুপাত সমান পি বাই এটা সমান কিউ বাই 30 সমান আর বাই 40, তাই না? আমাকে সবাই বলো, আমরা কি বলতে পারি? আমরা কি বলতে পারি? এটা ত্রিভুজ সূত্রই, অনেকটা ত্রিভুজ সূত্রের মতোই, বুঝছো? অনেকটা ত্রিভুজ সূত্রের মতোই। আচ্ছা দেখো, অনুপাতের ধর্ম তোমরা এরকম পড়ছিলা, এ বাই বি সমান সি বাই ডি হলে আমরা লিখতে পারি এ প্লাস সি বাই বি প্লাস ডি, এটাও সমান। তোমাকে পি আর কিউ এর সমষ্টি দেওয়া আছে, পি আর কিউ এর সমষ্টি দেওয়া আছে, তাহলে তুমি ইকুয়ালস টু এই দুটো যোগ করো তো কত হয়? পি প্লাস কিউ 50 প্লাস 30, জাস্ট অনুপাতের ফর্মুলা। তাহলে উপরে কত? পি প্লাস কিউ, নিচে কত? 80। ধরি পি প্লাস কিউ এর মান কত? পি প্লাস কিউ এর মান কত? 42। ঠিক আছে, তাহলে এখন পি এর মান বের করতে পারবে না? পি বাই 50 সমান 42 বাই 80, বা সরাসরি তুমি এখান থেকে লেখো না, এই যে এটা আর এটা সমান, তাহলে পি ইকুয়ালস টু 42 বাই 80 ইন্টু 50। পি ইকুয়ালস টু 42 বাই 80 ইন্টু 50। কিউ ইকুয়ালস টু 42 বাই 80 ইন্টু 30। আর ইকুয়ালস টু 42 বাই 80 ইন্টু 40। হ্যাঁ, গ্রাম ওজন, তার মানে একক হবে গ্রাম ওয়েট। মজার না সবাই? তোমরা কি বুঝছো? তোমরা কি বুঝছো? এবার আমরা আমাদের কিছু পরিচিত অঙ্কে যাব। পরিচিত অঙ্কে যাব। দেখো তো, এটা করছো? 6 কেজি ওজনের একটা বস্তুকে 20 মিটার দীর্ঘ একটা হালকা সুতার সাহায্যে একটা নির্দিষ্ট বিন্দুতে আবদ্ধ করা হয়েছে। তার উপর ভূমিতলের সমান্তরাল, এটা করো নাই, দেখো কি বলছে, এটা করো নাই। আচ্ছা কোর্সে এরকম কয়েকটা দিয়ে শুরু করি, এটাই পরে আসলাম। কোর্সে এমন কয়েকটা দিয়ে শুরু করি, কেমন? এটা একটু পরে আসতেছে, ভয় পায় না। এই এটা সবাই করছো, করো নাই? এটা সবাই তো করছো। কি দিয়ে করছো? লামি দিয়ে করছো। অ্যাডমিশন টেস্টে আসলে তুমি একাডেমিক আসলে লামি দিয়েই কইরো, বুঝছো? একাডেমিকে আসলে লামি দিয়েই কইরো, বুঝছো? বাট অ্যাডমিশনে আসলে এভাবে করবা। দেখো কি বলছে, এল দৈর্ঘ্য বিশিষ্ট একটা সুতা, তার এক প্রান্ত কোথায়? একটা উলম্ব দেয়ালে আটকানো, তাহলে এতটুকু হচ্ছে এল, এতটুকু হচ্ছে এ, বুঝছো? এতটুকু। তাহলে এখানে আর কি কি বল কাজ করতেছে? আমার ওজনটা কাজ করবে কোন দিকে? নিচের দিকে, তাই না? আমার এই বলটার ওজন বা ডব্লিউ কই কাজ করবে? নিচের দিকে। আর অভিলম্ব প্রতিক্রিয়া বল এটা কাজ করবে কোন দিকে? এই বরাবর। ঠিক আছে, এই হচ্ছে আমাদের অভিলম্ব প্রতিক্রিয়া বল। আর সুতার টান কাজ করবে এই দিকে। তাহলে এই তিনটা বল ভারসাম্য সৃষ্টি করে না? আমাকে সবাই বলো, এই তিনটা বল ভারসাম্য সৃষ্টি করে? এই তিনটা বল ভারসাম্য সৃষ্টি করে। তো বল ত্রিভুজ অ্যাপ্লাই করব। তোমার কাজ হবে এমন একটা ত্রিভুজ খুঁজে বের করো যার তিনটা বাহু বরাবর এই তিনটা বল কাজ করবে সমান্তরালে। তোমার কাজ হবে এমন একটা ত্রিভুজ বাইর করা যার তিনটা বাহু এই তিনটা বলের সমান্তরাল এবং ওই তিনটা বাহুর দৈর্ঘ্য তুমি জানো।
দেখো তো আমরা একটু খুঁজে বের করি। প্রথমত আমার যে সুতার টান, দেখো তো আমার সুতার টান এই হচ্ছে সুতার টান, সেটা কিন্তু অলরেডি এই বাহুটার দিকে কাজ করতেছে। আচ্ছা আচ্ছা, দেখো তো ওজন কোন বরাবর কাজ করতেছে? নিচের দিকে না? আরে কি সুন্দর, এই যে ওজন 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 ওজন, এই যে ডাব্লিউ ডাব্লিউ ডাব্লিউ, অভিলম্ব প্রতিক্রিয়া বল আর এদিকে কাজ করতেছে। তাহলে আমরা বলতে পারি না এই যে সবুজ যেই ত্রিভুজটা তার তিনটা বাহুর সমান্তরালে এই তিনটা বল টি আর ডাব্লিউ কাজ করতেছে এবং তারা ভারসাম্যে আছে। তাহলে আচ্ছা, এই বাহুটার দৈর্ঘ্য তুমি জানো এ প্লাস এল, তাই না? এটা এ, তাহলে এটার দৈর্ঘ্য কি হবে? রুট ওভার অফ অতিভুজ স্কয়ার মাইনাস ভূমি স্কয়ার। তাহলে কি থাকে? রুট ওভার অফ টুয়াইস এ এল প্লাস এল স্কয়ার। তিনটা বাহুর দৈর্ঘ্যই জানো। তাহলে বল ত্রিভুজের বিপরীত সূত্র অনুসারে, বল ত্রিভুজের বিপরীত সূত্র অনুসারে আমাকে বলো তো আর কার সমানুপাতিক? এ বাহুটার সমানুপাতিক, কিন্তু কোশ্চেনে আর নিয়ে কিছু বলতে বল নাই। টি কার সমানুপাতিক? টি কোন বাহুটার সমান্তরাল? এটা। তাহলে এই বাহুটার দৈর্ঘ্য হচ্ছে এ প্লাস এল, টি ডিভাইডেড বাই এ প্লাস এল ইকুয়ালস টু ডাব্লিউ কার? এই যে এটার সমান্তরাল, ডাব্লিউ ডিভাইডেড বাই রুট ওভার অফ টুয়াইস এ এল প্লাস এল স্কয়ার। তাহলে এখান থেকে আমরা বলতে পারি না টি ইকুয়ালস টু W into A plus L divided by root over of twice A L plus L square. তোমরা সবাই কি বুঝছো? পুচকি হয়ে গেছে অঙ্কটা, তুমি যদি চাও যে তোমাকে আর এর ভ্যালুটাও বের করতে বলতো, সেটাও কিন্তু পারতা। আর এর ভ্যালুটাও বের করা কিন্তু কোনো ব্যাপারই ছিল না। আর বাই কত? এ। আর এর ভ্যালু জাস্ট এ দিয়ে গুণ হয়ে যেত। সো তুমি যদি কোথাও দেখো যে একটা বিন্দুতে তিনটা বল ভারসাম্য সৃষ্টি করতেছে, হ্যাঁ, তখন তোমার কাজ হবে ওই সিস্টেমে এমন একটা ত্রিভুজ খুঁজে বাইর করা যার তিনটা বাহুর সমান্তরাল হবে এই তিনটা বল, এবং সেই ত্রিভুজের তিনটা বাহুর দৈর্ঘ্য তোমাকে জানা থাকা লাগবে। বুঝছো? এখানে সেই ত্রিভুজটা হচ্ছে এই যে এইটা, এই ত্রিভুজটাকে বলা হয় বল ত্রিভুজ। তাহলে ওই বল ত্রিভুজের অনুরূপ বাহুর সমানুপাতিক। একাডেমিকে করতে পারবা তুমি সুন্দর করে লিখে দিবা আর কি, বল ত্রিভুজের বিপরীত সূত্র অনুযায়ী, ভাই যে এটা সুন্দর করে উপরে লিখে দিতে হবে আর কি। ঠিক আছে, চলো সবাই আমরা কি ক্লিয়ার? আমরা সবাই কি ক্লিয়ার? সবাই যদি ক্লিয়ার হই পরেরটাই যাব। তোমার টার্গেট একটা ত্রিভুজ খুঁজে বাইর করা, আর কিচ্ছু না। দেখো, 6 মিটার ও 8 মিটার দীর্ঘ দুইটা সুতার সাহায্যে 60 কেজি ভরের একটা বস্তুকে ঝোলানো হয়েছে। সুতা দুইটার অপর প্রান্ত 10 মিটার দীর্ঘ একটা রডের দুই প্রান্তে বাঁধা আছে। রডটি এমন ভাবে রাখা হয় যাতে মধ্যবিন্দু খাড়া নিচের দিকে। আমরা এটা পড়ছি? বলো তো, আমরা কি এটা পড়ছি সবাই? ব্যাপারটা এইরকম ছিল না? আমরা কি লামের উপপাদ্য দিয়ে করছি, তাই না? আমরা কি দিয়ে করছি? লামের উপপাদ্য দিয়ে করছি। ব্যাপারটা এরকম ছিল, তাই তো? অনেকটা। তাই তো? এতটুকু হচ্ছে 6, এতটুকু হচ্ছে 8, তাই না? এখানে হচ্ছে আমাদের সেই বস্তুটা ঝোলানো আছে। তাই তো? কত কেজি ওয়েটের? 60 কেজি ওয়েট, তাই না? সুতা দুদয়ের টান, তাহলে এখানে একটা টান কাজ করতেছে T1, এখানে আরেকটা কাজ করতেছে T2। ঠিক মধ্যবিন্দু দিয়ে যায়, তাই না? ঠিক মধ্যবিন্দু দিয়ে যায়, তাই তো? আচ্ছা, সবাই একটু মনোযোগ দিবা। ঠিক মধ্যবিন্দু দিয়ে যদি যায়, যদি এখানে ঠিক মধ্যবিন্দু হয় নাই, দাঁড়াও একটা কাজ করি।
একটু বড় করে দেই। হ্যাঁ, একটু বড় করে দেই, চিত্রটা খুবই ব্যাখাপ্পা হয়ে যায় না এটা। এই তো ঠিক আছে, বুঝতে পারছো? বুঝতে পারছো? তাহলে আমরা কি খুঁজে বের করছিলাম না, এই পুরাটা যদি 10 হয়, গত ক্লাসে কিন্তু দেখছিলাম এতটুকু কত 5, এতটুকু কত 5, তাই না? আমাকে বলো 5, আমি দিয়ে করছিলাম। আচ্ছা, এবার একটা ত্রিভুজ খুঁজে বাইর করব, একটা ত্রিভুজ খুঁজে বাইর করব যার যার তিনটা বাহু এই তিনটা বলের সমানুপাতিক। আচ্ছা দেখো তো, এই যে ওজন, এটা কি এই বাহুটার সমানুপাতিক না? সুন্দর, সমান্তরাল, সমান্তরাল, এই বাহুটার সমান্তরাল। টি2, টি2 তো এটা সমান্তরাল হয়েই গেছে, এই যে এইদিকে এইদিকে। আচ্ছা, টি1 সমান্তরাল হইতে হবে। তোমরা আমাকে একটা কথা বলো তো, এটা কি এই বাহুর মধ্যবিন্দু না? আমি যদি সিমিলার ভাবে এই বাহুটার মধ্যবিন্দু যোগ করি, বুঝছো? আমি যদি সিমিলার ভাবে এই বাহুটার মধ্যবিন্দু আর এটা যোগ করি, আমাকে বলো তো সেটা আমাদের ভূমির সমান্তরাল এবং অর্ধেক না? ভূমির সমান্তরাল এবং অর্ধেক না? আমাকে বলো, একটা উপপাদ্য পড়ছিল, দুইটা বাহুর মধ্যবিন্দু যোগ করলে সেটা ভূমির সমান্তরাল এবং অর্ধেক, সমান্তরাল এবং অর্ধেক। তাহলে আমাকে বলো তো এই যে এদিক বরাবর ওজন কাজ করতেছে, এদিক বরাবর কাজ করতেছে কি টি2, এদিক বরাবর কাজ করতেছে কি টি2, এদিক বরাবর কাজ করতেছে টি2, এদিক বরাবর কি কাজ করবে তাহলে টি1 না? আমাকে বলো, এই যে এটা সমান্তরাল তো। আমি কিন্তু বল ত্রিভুজ খুঁজে বের করে ফেলছি, আমি এমন একটা ত্রিভুজ খুঁজে বের করছি যেই ত্রিভুজের তিনটা বাহুর সমান্তরালে আমার তিনটা বল কাজ করতেছে। তারপরের কাজটা জানি কি, বল ত্রিভুজের তিনটা বাহুর দৈর্ঘ্য জানা লাগবে, বল ত্রিভুজের তিনটা বাহুর দৈর্ঘ্য জানা লাগবে। দেখো তো, এটার দৈর্ঘ্য তুমি অলরেডি জানো 5, বাকিগুলোর দৈর্ঘ্য জানা লাগবে। আচ্ছা, তোমরা আমাকে বলো তো এটার দৈর্ঘ্য কতটুকু, এটার দৈর্ঘ্য কতটুকু? 8-এর অর্ধেক না? মধ্যবিন্দু তো, মধ্যবিন্দু আর মধ্যবিন্দু যোগ করছি, তাহলে এটার দৈর্ঘ্য কত? 4। এটার দৈর্ঘ্য কত? 4। এটার দৈর্ঘ্য কত? মধ্যবিন্দু যোগ করলে সেটা ভূমির সমান্তরাল এবং অর্ধেক, সমান্তরাল এবং অর্ধেক। শেষ, খেলা জমে গেছে, খেলা জমে গেছে। বল ত্রিভুজ পাইছো। এবার বল ত্রিভুজ, তাহলে আমাকে বলো তো ডাব্লিউ কোনটা? এই যে এটার সমান্তরাল, তাহলে w/5 সমান টি1 কোনটা সমান বলো তো? এই যে এটার সমান্তরাল t1/3 সমান t2/4। কি সুন্দর। তাহলে t1 কত? w এর মান কত? 60/5 ইনটু 3। t2 কত? 60/5 ইনটু 4 কেজি ওয়েট। দেখছো, এগুলো কিন্তু অ্যাডমিশনে প্রচুর আসে, জাস্ট তুরি মেরে অঙ্ক করে ফেলবা, বুঝছো? কি বুঝো নাই আমাকে বলো তো? দেখো, এই যে একটা বিন্দু, এই বিন্দুতে তিনটা বল কাজ করতেছে, তিনটা বল ভারসাম্য সৃষ্টি করছে। সো এটা তুমি লামের উপপাদ্য দিয়ে করতে পারবে, আমি গত ক্লাসে করাইছি। বল ত্রিভুজ দিয়েও করা যাবে। বল ত্রিভুজ দিয়ে করতে চাইলে তোমাকে কি করতে হবে? একটা ত্রিভুজ খুঁজে বের করতে হবে, যেই ত্রিভুজের তিনটা বাহুর সমান্তরালে এই তিনটা বল কাজ করতেছে এবং ওই ত্রিভুজের তিনটা বাহুর দৈর্ঘ্য জানো। আচ্ছা, এটা 5, এটাও 5, আমরা গত ক্লাসে দেখছিলাম। পরিবৃত্ত, এটা হচ্ছে পরিব্যাসার্ধ, ঠিক আছে? তাহলে এই একটা বাহুর সমান্তরালে এটা কাজ করতেছে, টি2টা তো এটা সমান্তরালে কাজ করতেছে, মানে টি1 এর সমান্তরালে আরেকটা বাহু লাগবে। এটার মধ্যবিন্দু আর এটার মধ্যবিন্দু যোগ করলে সেটা কি ভূমির সমান্তরাল এবং অর্ধেক, তাই না? ক্লিয়ার? বলো তো তোমরা সবাই কি ক্লিয়ার? চলো আমরা পরেরটাই যাই, আমরা পরেরটাই যাই। এটা সিমিলার, এটা পুরোপুরি সিমিলার, জাস্ট 6, 8, 10 এর জায়গায় 12, 16, 20 করে দিছে, ডাবল করে দিছে। পারবা না? আমাকে বলো তো, পারবা না? আচ্ছা, একটা জিনিস মনে রাখবা, একটা সুতা, সেই সুতায় যদি গিট্টু না দেয় তাহলে তার সব অংশের টান সমান, তাই না? তাই তো, টান হচ্ছে ঝুলন বিন্দুর দিকে কাজ করে। এখানে ঝুলন বিন্দু দুই দিকে, টান কিন্তু এইদিকেও আছে এদিকেও আছে। এই হাতের উপরে এদিকে একটা টান দিচ্ছে, এই হাতের উপরে এদিকে একটা টান দিচ্ছে, বুঝতে পারছো? চলো এবার আমরা একটা অঙ্ক করি, এটা রুয়েটে আসছে।
6 কেজি ওজনের একটা বস্তুকে 20 মিটার দীর্ঘ একটা হালকা সুতার সাহায্যে একটা নির্দিষ্ট বিন্দুতে আবদ্ধ করা হয়েছে। এই যে এরকম একটা নির্দিষ্ট বিন্দুর সাহায্যে আবদ্ধ করা হয়েছে, ঠিক আছে? বুঝছো? এই যে এটা ধরো 6 কেজি ওজনের বস্তুটা। এখন ভূমির সমান্তরালে এফ মানের একটা বল, ভূমির সমান্তরালে এফ মানের একটা বল যদি ক্রিয়া করে, এটা একটু ওদিকে চলে যাবে। ফলে তার নির্দিষ্ট বিন্দু, এই যে এই নির্দিষ্ট বিন্দুর কথা বলছে, এই নির্দিষ্ট বিন্দু দিয়ে অঙ্কিত খাড়া রেখা হতে 16 মিটার দূরে স্থির অবস্থায় আছে এফ এর মান ও সুতার টান। পানির মতো সোজা অঙ্ক, বিশ্বাস করো পানির মতো সোজা অঙ্ক। ব্যাপারটা কি হয়েছে আমি তোমাদের বুঝাই। এই ধরো আমাদের একটা নির্দিষ্ট বিন্দু, ঠিক আছে? তো একটা নির্দিষ্ট বিন্দুতে তুমি কি করছো, 6 কেজি ওজনের একটা বস্তুকে 20 কেজি ওজন দিয়ে কি করছে, যেভাবে 6 কেজি ওজনের একটা বস্তুকে যেভাবে ছিল এভাবে ছিল, কাহিনী বুঝছো? এই যে এখানে ছিল, এখানে ছিল, এবার ওকে আনুভূমিকের সমান্তরাল একটা বল দিছো, তাহলে ব্যাপারটা কি হবে আমাকে বলো তো? সুতার দৈর্ঘ্য কিন্তু চেঞ্জ হবে না, সে কি একটু এদিকে সরে যাবে, তাই না? একটু এদিকে সরে যাবে, বুঝছো? এই যে এখানে চলে আসলো, সে এখানে চলে আসলো। এই হচ্ছে সেই 20 কেজির বস্তুটা, 20 কেজির বস্তুটা আমি বুঝাইতে পারছি? 20 কেজি না, সরি 6 কেজির বস্তুটা, 6 কেজির বস্তুটা ইনিশিয়ালি এখানে ছিল। এই একটা নির্দিষ্ট বিন্দু, সেখানে 20 মিটার দীর্ঘ একটা হালকা সুতার সাহায্যে একটা 6 কেজি ওজনের বস্তু ঝুলাইছিল, পরে ওকে একটু ধাক্কা দিছো, তাহলে আনুভূমিক তুমি একটা বল প্রয়োগ করছো না? সেই আনুভূমিক বলটা কত আমাকে বলো? সেই আনুভূমিক বলটা হচ্ছে এফ। আর তার উপরে ওজন তো কাজ করতেছে এই নিচের দিকে, আর তার উপরে ওজন তো কাজ করতেছে এই নিচের দিকে। ওজন কত? ওজন কত? 6 কেজি ওয়েট। ওজন কত? 6 কেজি ওয়েট, বুঝছো? আর এখানে আরেকটা জিনিস কাজ করতেছে, সুতার টান। আরেকটা জিনিস কাজ করতেছে, সুতার টান। এরা মিলে ভারসাম্যে আছে, বুঝতে পারছো? এরা মিলে ভারসাম্য আছে। আরেকটা কথা আছে, এফ মানের বলের ক্রিয়ার ফলে তা নির্দিষ্ট বিন্দু দিয়ে অঙ্কিত খাড়া রেখা হতে, নির্দিষ্ট বিন্দু অর্থাৎ এই বিন্দু দিয়ে অঙ্কিত খাড়া রেখা হতে 16 মিটার দূরে আছে। এই বিন্দু দিয়ে অঙ্কিত খাড়া রেখা হতে 16 মিটার দূরে আছে। তাহলে এই যে ডিসটেন্সটা, এই যে ডিসটেন্সটা, এটা কত? 16। এই যে ডিসটেন্সটা, এটা কত আমাকে বলতে পারবা? এই যে ডিসটেন্সটা, এটা কত? এটা কত? 16 মিটার। এটা কত? 16 মিটার। এটা কি সুতার দৈর্ঘ্য, তাই না? বলো বলো, এটা কত? সুতার দৈর্ঘ্য। সুতার দৈর্ঘ্য ছিল 20, সুতার দৈর্ঘ্য ছিল 20 মিটার। তাহলে আমাকে বলতে পারবা এতটুকুর দৈর্ঘ্য কি? পিথাগোরাস √20 স্কয়ার মাইনাস 16 স্কয়ার, √20 স্কয়ার মাইনাস 16 স্কয়ার, 12 মিটার। আচ্ছা, তিনটা বল ভারসাম্যে আছে। তুমি লামি দিয়েও করতে পারো, বল ত্রিভুজ দিয়েও করতে পারো। লামি দিয়েও করতে পারো, বল ত্রিভুজ দিয়েও করতে পারো। দেখো এফ বলটা এই বরাবর, তাহলে এফ বল, এটা ত্রিভুজ খুঁজে বাইর করবা। বল ত্রিভুজ করতে হলে ত্রিভুজ খুঁজে বাইর করতে হবে। এফ বল এটা সমান্তরাল, আচ্ছা টি বল তো এটা সমান্তরাল। আরে মনে রাখবা, সমান্তরাল এবং ক্রমটা একই হওয়া লাগবে। এই যে একই ক্রমে আছে, তাই না? 6 কেজি ওয়েট। এই যে তোমার কাজ কিচ্ছু না, এমন একটা ত্রিভুজ খুঁজে বাইর করবা যার বাহুগুলা এই তিনটা বলের সমান্তরাল এবং একই ক্রমে আছে। মান নিয়ে চিন্তা করা লাগবে না, এটার মান 16 মিটার, যে এফ এর মান 16 হইতে হবে এরকম না। তাহলে বল ত্রিভুজ পাইছো? আরে কি সুন্দর, পাইছি। তাহলে বল ত্রিভুজের বিপরীত সূত্র বা বল ত্রিভুজ অনুযায়ী একটু লিখে নিবা। হ্যাঁ, যেই বলটা যেই বাহুর সমান্তরাল সেটা সেই বাহুর দৈর্ঘ্যের সমানুপাতিক। তাহলে F বাই 16 ইকুয়ালস টু T বাই 20 ইকুয়ালস টু 6 বাই 12। এখান থেকে তুমি F এর ভ্যালু বের করতে পারবা, 6 বাই 12 ইন্টু 16, আর T এর ভ্যালুও বের করতে পারবা। সেটা কত আমাকে বলো? কত 6 বাই 12 ইন্টু 20 কেজি ওয়েট। ডান। তোমরা সবাই কি বুঝছো? বুঝতে পারছো? চলো, এরকম কমপ্লিকেটেড সিস্টেম দিতে পারে, মনে রাখবে এরকম কমপ্লিকেটেড সিস্টেম আসলে সোজা। যখন তিনটা বল থাকবে সোজা, হ্যাঁ, আর দুইটা অঙ্ক করে আমাদের 8.2 শেষ হয়ে যাবে। কোনটা দিয়ে করলে ভালো হবে? বল ত্রিভুজ তো সবচেয়ে শর্টে করা যায়,
সহজে শর্টে করা যায়। এটা দিয়েও করতে পারো বা লামি দিয়েও করতে পারো। বোর্ডে আসলে লামিটা মোর প্রেফারেবল। হ্যাঁ, বোর্ডে আসলে লামিটা মোর প্রেফারেবল। লামি দিয়েও করলে সেম আনসার আসবে। আচ্ছা দেখো, এই সিস্টেমটা খেয়াল করো, খেয়াল করো, খেয়াল করো, খেয়াল করো, খেয়াল করো। দুইটা জিনিস আছে, খেয়াল করো। আচ্ছা, সুতা কিন্তু টান টান, টান মানে টান বল সবসময় দুই দিকে কাজ করে। তুমি যখন এখানে চিন্তা করতে পারবা সুতার টান বল এদিকে কাজ করতেছে, এটার জন্য এই যে এই বলটার জন্য এই বল এই মানে এই গোল্লাটার জন্য সুতার টান বল এদিকে কাজ করতেছে। কিন্তু এই গোল্লার ক্ষেত্রে তুমি যখন চিন্তা করবা এই একই পরিমাণ টান এদিক বরাবর কাজ করবে না, টি টুই কাজ করবে তখন কি এদিক বরাবর, তাই না? এই যে তাই না? এই হাতের জন্য এদিকে টানতেছে, এই হাতের জন্য টানতেছে। বুঝতে পারছো? বুঝতে পারছো? তো তুমি যখন এটা চিন্তা করবা টান বল কাজ করতেছে এদিকে, টি2 সমান। তুমি যখন এটা চিন্তা করবা এটার উপরে টান বল কাজ করতেছে এইদিকে, এই টি2 এর সমানই, টি2 এর সমানই। আমি কি বুঝাইতে পারলাম? আমি কি বুঝাইতে পারলাম বলো তো? এটা উপাংশ দিয়ে করব, উপাংশ দিয়েও করা যায়, সহজ আছে। উপাংশ দিয়ে আরো সহজ, ভারসাম্যে আছে, তাই না? তাই তো? তার মানে এই আনুভূমিক উপাংশ এদিকে যা আর এদিকে তা একই, উলম্ব উপাংশ এদিকে যা এদিকে তা করে নিজেরা দেখো। এদিক বরাবর কি আছে? এই কোনটা ধরে নিতে হবে আলফা, বা এই কোনটা ভ্যালু বের করবা এফ, আর এদিকে হবে টি কজ আলফা। উপরের দিকে কি হবে? টি সাইন আলফা ইকুয়ালস টু 6। সেখান থেকে ভাগ করে বের করে নিবা। দেখো কি বলছে, কি বলছে, আমরা কোশ্চেনটা পড়ি। চিত্রের মতো করে দুইটা উলম্ব দেয়াল হতে সুতার সাহায্যে 5 কেজি ভরের দুইটা দোলনা, তাহলে এটা একটা 5 কেজি ভরের দোলনা, এটা একটা 5 কেজি ভরের দোলনা। প্রথম দোলনায় বালকের ভর 40 কেজি। তাহলে যে প্রথম দোলনায় দোলনার ভর 5 কেজি, বালকের ভর কত আমাকে বলো? 40 কেজি। তাহলে W1 কত? টোটাল 45 কেজি ওয়েট। ঠিক আছে? ব্যবস্থাটি সাম্যাবস্থায় থাকলে দ্বিতীয় দোলনায় বালকের ভর কত? তাহলে আমি W2 টা বের করব। সেখান থেকে 5 যদি বাদ দিয়ে দিই তাইলেই কি বালকের ভরটা পাবো, কারণ W2 কি? বালক সহ দোলনার ভর, বালক সহ দোলনার ভর। আমি কি বুঝাইতে পারলাম? আচ্ছা ঠিক আছে। তো যেহেতু ভারসাম্যে আছে লামি অ্যাপ্লাই করব। তো আমাদের প্রথম যেই সিস্টেমটা, এটার জন্য লাল কালার দিয়ে আমি এটা এখানে 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 হ্যাঁ, সমবিন্দু বলের ভারসাম্য। তুমি একটা বিন্দুতে কি কি বল আছে সেগুলা ভারসাম্য, ওটা চিন্তা করতেছো। তাহলে এই বিন্দুতে চিন্তা করো, তিনটা বল আছে, এদিকে আছে টি2, এদিকে আছে টি1, এদিকে আছে W, তাই তো? আচ্ছা, আমার লাগবে কি? কোশ্চেনে বের করতে বলছে W2। সো W2 বের করার জন্য আসলে টি2 হইলেই হয়, তাই না? টি1 কিন্তু লাগে না, আসলে টি1 বের করতেও বলেনি। আচ্ছা, কোনগুলো তুমি বের করতে পারবা আমাকে বলো তো? এটা 45 ডিগ্রি কোণ, তাহলে এটাও কত আমাকে বলো তো? এটাও কত? 45 ডিগ্রি কোণ। এটাও কত? 45 ডিগ্রি কোণ, তাই না? এটা 20, এটা 45। আমাকে বলো তো মাঝের এই বিশাল কোণটা কত? মাঝের এই বিশাল কোণটা কত? 180 থেকে 45 বাদ দিলে হয় 135, তার থেকে 20 বাদ 115, 115। বুঝতে পারছো? ঠিক আছে। আর এটা তো 90 ডিগ্রি, 90 ডিগ্রি। তাহলে আমি টি2 বের করবো। এখন টি2 বের করবো, তাহলে প্রথম জায়গায় লামের উপপাদ্য অনুসারে যখন কোণ দেওয়া থাকে তখন তো লামি অ্যাপ্লাই করবা। W1 ডিভাইডেড বাই সাইন 115, সাইন 115। দেখতে যত কঠিন, করতে এটা তত সহজ। W বাই সাইন 115, W বাই সাইন 115 ইকুয়ালস টু আমাকে বলো তো টি2। তুমি যখন টি2 নিচ্ছ তখন বিপরীত কোণ কত? 45 আর 90, এই দুটার যোগফল। সাইন 45 প্লাস 90, সাইন 45 প্লাস 90। তাহলে এখান থেকে আমাকে বলো তো টি2 এর ভ্যালুটা বের হইছে। W1 কত? 45, 45 বাই সাইন 115 ইন্টু সাইন 135। এখান থেকে টি2 বের হয়ে যাবে, টি2 বের হয়ে যাবে। টি2 কি? আসলে এই দুটার কানেক্টিং ফোর্স। এবার আমরা দ্বিতীয়টাই চলে যাই। এই যে এটার ক্ষেত্রে আমার লাগবে W কাজ করতেছে নিচের দিকে, টি3 কাজ করতেছে এইদিকে, টি2 এবার কাজ করবে এইদিকে। বুঝছো? শেয়ানে লড়াই। বুঝছো? টি2 কাজ করবে কি এদিকে? তিনটা বল মিলে ভারসাম্যে আছে। চলো এবার কোনগুলা বাইর করি। এটা কত? বলো, এটা কত? 30, তাই না?
ওটা 60, এটা 30, এটা 20, তাহলে একান্তর কোণ হিসেবে এটাও কত 20, এটা কত 70, 70, তাই না? এই কোণটা কত আমাকে বলো তো? 20, যে পুরোটা 180, 30 বাদ দিলে 150, 150। তাহলে আমাদের এবার সেকেন্ড সিস্টেমটা আমরা চলে যাব। কোথায় চলে যাব? আমাদের সেকেন্ড সিস্টেমটা, সেখানে লামের উপপাদ্য অ্যাপ্লাই করব। হ্যাঁ, সহজ আছে কিন্তু ভয় পাইও না, ভয় পাইও না, ভয় পাইও না। সেকেন্ড সিস্টেমটা W2 টাই তো বের করা লাগবে, যেহেতু ভারসাম্য আছে। W2 ডিভাইডেড বাই সাইন, সাইন কত? W2 যখন নিবা বাকি দুইটার অন্তর্ভুক্ত কোণ, এই যে এটা 150 আর 20, 150 আর 20 170, 150 আর 20 170, সাইন 170 ইকুয়ালস টু T2 কিন্তু অলরেডি বাইর করছো তুমি, T2 এর মান বের করছো না? এই T2 আর এই T2 কিন্তু সেম, কারণ সুতা তো একটাই, সুতা টান টান হয়ে আছে, এই হাতের উপরে যেই টান, এই হাতের উপরে একই টান, বুঝছো? তাহলে T2 যখন নিবা বাকি দুইটার মধ্যবর্তী কোণ, এই যে এটা কত 90 আর 30, সাইন 90 প্লাস 30, ঠিক আছে? তাহলে W2 ইকুয়ালস টু T2 এর ভ্যালু অলরেডি বের করছো, বাই সাইন 120 ইনটু সাইন 170, যেটা আসবে সেটাই অ্যান্সার না? তোমাকে বালকের ভর চাইছে, তাই না? সুতরাং বালকের ভর W2 হচ্ছে মোট ভর, বালকের ভর ইকুয়ালস টু W2 মাইনাস 5 কেজি, W2 মাইনাস 5 কেজি। W2 টা বের করবা। সবাই আমাকে বলো, সহজ না? তোমার কাছে কি কঠিন লাগছে এটা? আমাকে একটু বলো তো, তোমার কাছে কি কঠিন লাগছে? সবাই আমাকে একটু বলো, তোমার কাছে কি আসলেই কঠিন লাগছে? সহজ না? ক্লিয়ার? ওকে, চলো। দুই কেজি ভরের বালক আসলে 2 কেজি আসে মাত্র। চলো পরেরটাই যাই, পরেরটাই যাই। খুবই সহজ, পানির মতো সোজা। 2500 নিউটন ওজনের দুইটা বস্তু একটা দড়ির সাহায্যে চিত্রের মতো করে ঝুলতেছে, ঠিক আছে? এবি বিসি আর সিডি অংশের টান, এই যে এবি বিসি আর সিডি অংশের টান বের করতে বলছে। এই এই ফার্স্টে আমরা এই প্রথমটার ক্ষেত্রে চিন্তা করি, ফার্স্ট কেস, বুঝছো? ফার্স্ট কেস ফার্স্ট, ঠিক আছে? তাহলে এই অংশের টান টি এবি, ধরে নিই টি এবি, টি বিসি, আর এটা তো 2500। তাহলে দেখো তো টি এবি, জাস্ট কোনগুলা বের করা লাগবে আর কিচ্ছু না। টি বিসি 2500। আচ্ছা, কোনগুলো আমরা একটু বের করি, 30 ডিগ্রি, তাহলে এই কোণটা কত? 30, এই কোণটা কত? 30, এই কোণটা কত আমাকে বলো তাহলে? 150, তাই না? 150, এই কোণটা কত? এই কোণটা কত? 60, তাই না? ওটা 120 হলে এটা 60, তাই তো? তাই না? আচ্ছা, তাহলে দেখো টি এবি, এবি যখন নিবা বাকি দুটার মধ্যবর্তী কোণ কত? 60, টি এবি বাই সাইন 60, টি এবি বাই সাইন 60। মনোযোগ মনোযোগ মনোযোগ। টিবিসি, টিবিসি কত? টিবিসি যখন নিবা সাইন বিপরীত, সাইন 150, সাইন 150, আর 2500 তার বিপরীত কোণ কত? তুমি যখন এটা নিবা তার 120 প্লাস 30, 150, সাইন 150। তাহলে আমাকে বলো তো টি এবি সমান ইন্টু সাইন 60, টিবিসি
সমান 2500 বাই সাইন 150 ইন্টু সাইন 150, তাহলে কত হয় আমাকে বলো 2500 নিউটন, এটা বের করে নিবা। আচ্ছা, এবার সেকেন্ড কেসে চলে আসি। টিবিসি অলরেডি বের করে ফেলছে, টি সিরিটা লাগবে। দুই ক্ষেত্রে টিবিসি আসলে সেম হবে। চলো দেখি কোনগুলো বের করা লাগবে। মনোযোগ 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 মনোযোগ। এই কোনটা কত আমাকে বলো তো? 30। এটা কত? 90, তাই না? সিমিলার ভাবে সবাই মনোযোগ দাও। এটা কত? 30, এটা 90, তাই না? তাহলে 120। বুঝছো বুঝছো বুঝছো? যেটা 60 হলো এটা 30, এটা 90। তাহলে এটাও 120, এটাও 120, এটাও কত? 120। 120 ডিগ্রি ব্যবধানে তিনটা কোণ যদি তিনটা বল যদি ভারসাম্যে থাকে, তাহলে বলো তো তারা তিনটা কেমন? তুমি কি বলতে পারবা? সবাই সবাই এই যে এখানে চিন্তা করো, 120 ডিগ্রি ব্যবধানে তিনটা কোণ কাজ করতেছে, তাহলে ডেফিনেটলি তারা তিনটা সমান। তাহলে এই বলটা তো কিন্তু অলরেডি জানো 2500, তাহলে বাকি দুইটা অংশের সুতার টানও কি 2500 হবে, এটা আসলেও 2500। তুমি অলরেডি একটা বাইর করছো টিবিসি, দেখো টিবিসি এটা কিন্তু 2500 প্রমাণ হয়েই গেছে, ওটাও 2500, এটাও 2500। ডান ডান। তো এর মাধ্যমে আমাদের চ্যাপ্টার 8.2 শেষ হলো। চ্যাপ্টার 8.2 শেষ হলো। আমরা এখন চ্যাপ্টার 8.3 শুরু করব। কি শুরু করব? চ্যাপ্টার 8.3। সবাই একটু রিস্টার্ট দাও। 8.3 অনেক সহজ, অনেক সহজ। এখানে আমরা কি দেখব? কি দেখব বলো? অসম বিন্দু বল। কেমন বল? অসম বিন্দু বল। আচ্ছা, অসম বিন্দু বল। ধরো একটা লাঠি। আমরা আগের চ্যাপ্টারে কি দেখছি? সমবিন্দু বল, অর্থাৎ একটা বিন্দুতে যা বল কাজ করে, যা কাজ করে না করে কোনো প্যারা নাই, সবাই কই কাজ করবে? একটা বিন্দুতে কাজ করবে, একটা বিন্দুতে কাজ করবে, তাই না? তাই তো? তো এদের লব্ধি যখন বের করতাম, লব্ধি বলটাও এই বিন্দুতেই কাজ করত, এই বিন্দুতেই কাজ করত, তাই না? লব্ধি বলটাও এই বিন্দুতেই কাজ করত। আমাদের লব্ধি বলটার কি মান আর দিক বের করা লাগতো, মান আর দিক বের করা লাগতো। কিন্তু ক্রিয়াবিন্দু, লব্ধি বলের ক্রিয়াবিন্দু কিন্তু এইখানেই, তাই না? বলো, সমবিন্দু বলের ক্ষেত্রে সবগুলা বলের লব্ধি, তার ক্রিয়াবিন্দু ওই বিন্দুতেই, ওর মান আর দিক নিয়ে আমার টেনশন করা লাগতো। এবার চিন্তা করো, একটা লাঠি, তার উপরে অনেকগুলা বল, এখানে একটা কাজ করতেছে, এখানে একটা কাজ করতেছে, এখানে একটা কাজ করতেছে, এখানে একটা কাজ করতেছে, এখানে একটা কাজ করতেছে। এটা অসম বিন্দু বল, এক একটা বল এক একটা বিন্দুতে কাজ করতেছে। এটা তো খুবই মুশকিল হয়ে গেল। তুমি এদের লব্ধি যখন বাইর করবা, কি কি নিয়ে চিন্তা করা লাগবে? প্রথমত লব্ধির মান, দ্বিতীয়ত লব্ধির দিক, তৃতীয়ত লব্ধি কোন বিন্দুতে ক্রিয়া করবে। লব্ধির তো একটা ক্রিয়া বিন্দুও থাকা লাগবে, তাই না? লব্ধির তো একটা ক্রিয়া বিন্দুও থাকা লাগবে। এই ধরো এটা হচ্ছে আমাদের লব্ধি, তাহলে এটা অনেক কমপ্লিকেটেড সিস্টেম হয়ে গেল। লব্ধির মান, দিক, ক্রিয়া বিন্দু তিনটা লাগবে, তাই না? আচ্ছা, তাহলে জিনিসটা যেহেতু কমপ্লিকেটেড, আমরা ছোট ক্লাসে আছি, এখনো ছোট ক্লাসে, তো আমরা এত কমপ্লিকেটেড যাব না। আমরা অসম বিন্দু বল নিয়ে কথাবার্তা বলবো, তবে সেটা অসম বিন্দু বল কিন্তু সমান্তরাল অসম বিন্দু বল। কেমন অসম বিন্দু বল? সমান্তরাল অসম বিন্দু বল। এখানে যে অসম বিন্দু বলগুলো আছে তারা কিন্তু সমান্তরাল না, এরা কেমন? অসমান্তরাল অসম বিন্দু বল, তাই না? সবগুলা বলের ক্রিয়া রেখা কিন্তু সমান্তরাল না। আমরা যেহেতু পুচকি, আমাদের ছোট ক্লাসে আমাদের এগুলা নিয়ে পড়ানো হয় না, এত কঠিন নিয়ে পড়ানো হয় না। আমাদের অসম বিন্দু বল আমরা পড়বো, তবে সেগুলা কেমন? সমান্তরাল অসম বিন্দু বল, অর্থাৎ তারা আলাদা আলাদা বিন্দুতে ক্রিয়া করবে ঠিক আছে, কিন্তু তাদের দিকটা সমান্তরাল হবে, অর্থাৎ একই দিকে হবে, অর্থাৎ বা বিপরীত দিকে হবে, একই দিকে হবে বা বিপরীত দিকে হবে। বুঝতে পারছো? আমরা আমাদের সিলেবাসে পড়াশোনা করব সমান্তরাল
অসমবিন্দু বল নিয়ে। সমান্তরাল অসমবিন্দু বল। এখন সমান্তরাল অসমবিন্দু বল এটা আবার দুই প্রকার, তুমি নিশ্চয়ই বুঝতে পারতেছো। যদি দিক একই দিকে হয় তাহলে একটা, যদি দিক বিপরীত দিকে হয় তাহলে একটা। বুঝতে পারছো? যদি এরকম হয় যে আমাদের যে অসমবিন্দু বল, সমান্তরাল অসমবিন্দু বল, সমান্তরাল অসমবিন্দু বল, তাদের দুজনের দিক একই দিকে হয়, তখন তাদেরকে বলা হয় সদৃশ সমান্তরাল বল। কি বলা হয় আমাকে বলো? সদৃশ সমান্তরাল বল। আমি কি বুঝাইতে পারছি? সদৃশ সমান্তরাল বল। আর যদি এরকম হয় তাদের দিক একটা আরেকটার উল্টা, অর্থাৎ একটা যদি এদিকে থাকে আরেকটা তার বিপরীত দিকে, তখন তাদেরকে বলা হয় বিসদৃশ সমান্তরাল বল। বিসদৃশ সমান্তরাল বল। এই দুটার কম্বিনেশন হয়। আমরা আমাদের চ্যাপ্টার 8.3 তে এগুলা নিয়ে কথাবার্তা বলবো, মেইনলি এই দুইটা নিয়ে। বুঝছো? 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 আমরা আমাদের চ্যাপ্টার 8.3 তে এই দুইটা নিয়ে কথা বলবো। তোমরা সবাই কি মোটামুটি বুঝছো? তো প্রথম যেটাতে আমরা চলে আসি, সদৃশ সমান্তরাল বল। সদৃশ সমান্তরাল বল। প্রথমে আমরা কি দেখব বলো তো? কি দেখব? সদৃশ সমান্তরাল বল। এগুলা খুবই সহজ। আচ্ছা, দেখো দুটা সদৃশ সমান্তরাল বল পি আর কিউ, এদের লব্ধির মান খুব সহজ। লব্ধির মান, লব্ধি কি হবে? জাস্ট যোগ করে দিলেই হয় না, দিক তো একই। লব্ধির মানও সহজ, দিকও সহজ। দিক কি এই দিকেই হবে, তাই না? সোজাসুজি উপরের দিকেই হবে। দিকটা কোন দিকে হবে? সোজাসুজি উপরের দিকেই হবে। ঝামেলা একটা জিনিস নিয়ে, লব্ধিটার ক্রিয়াবিন্দু কোথায়? ক্রিয়াবিন্দু কোথায়? আমি তোমাকে বলছিলাম না, যখন বিসদৃশ সময় এই যে এরকম কাহিনী হয়, অসমবিন্দু বল, তখন মান, দিক এবং ক্রিয়াবিন্দু, লব্ধিটা কোন বিন্দুতে কাজ করবে, এই তিনটা নিয়ে গ্যাঞ্জাম হয়। তো আমরা সিম্পল কেস করে ফেলছি। আমরা সদৃশ সমান্তরাল বলে চলে আসছি। লব্ধির মান দিক নিয়ে নো টেনশন, মান দিক নিয়ে নো টেনশন, একমাত্র টেনশন হচ্ছে লব্ধির ক্রিয়াবিন্দু নিয়ে। বুঝছো? আচ্ছা, যখন সদৃশ সমান্তরাল বল, তোমার কমন সেন্স কি বলে? তাদের ক্রিয়াবিন্দু মাঝামাঝি কোথাও হওয়া উচিত না? লব্ধি মানে কি? এই দুটার পরিবর্তে তুমি একটা বল অ্যাপ্লাই করছো, তাই তো? তাদের মাঝামাঝি কোথাও, অর্থাৎ তাদের মধ্যে কোথাও হবে। কোথায় হবে? বড়টার কাছাকাছি হয়। সবসময় মনে রাখবা, লব্ধি কি? বড়টার কাছাকাছি হয়। লব্ধি সবসময় বড়টার কাছাকাছি হয়। আমি কি বুঝাইতে পারলাম? এই হচ্ছে আমাদের লব্ধি। আমি নাম দিয়ে দিলাম এ বি সি। মনে রাখবা, এগুলার ক্ষেত্রে লব্ধিটা এমন একটা বিন্দুতে হয় যাতে যে কোনো একটা বল ইন্টু সেখান থেকে লব্ধির দূরত্ব ইকুয়ালস টু অপর বল ইন্টু তার থেকে লব্ধির দূরত্ব। বুঝতে পারলাম? বুঝছো? 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 লব্ধির অবস্থানটা এরকম হবে যে যে কোনো একটা বল পি ইন্টু পি থেকে লব্ধির দূরত্ব ইকুয়ালস টু আরেকটা বল কিউ ইন্টু কিউ থেকে লব্ধির দূরত্ব। ব্যাপারটা কিরকম? এই দুইটার গুণফল সমান। পি বড় হলে এসিটা ছোট হবে। ফর এক্সাম্পল এই যে এরকম 3 ইন্টু 2 সমান 2 ইন্টু 3, তাই না? যেই বলটা বড়, ধরো এটা পি আর এটা কিউ, এটা পি এটা কিউ, যেই বলটা বড় তার থেকে লব্ধির দূরত্বটা কাছে হবে, যেই বলটা ছোট তার থেকে লব্ধির দূরত্বটা বেশি হবে। আমি কি বুঝাইতে পারলাম? এটাই আমাদের মেইন ফর্মুলা। বুঝছো? সদৃশ সমান্তরাল বলের ক্ষেত্রে লব্ধির মান দিক এটা পানির মতো সোজা। ঝামেলা হচ্ছে লব্ধির ক্রিয়াবিন্দুটা কই হবে? লব্ধির ক্রিয়াবিন্দুটা কোথায় হবে? সদৃশ হলে মাঝামাঝি কোথাও, অর্থাৎ এ বি এর মাঝামাঝি কোথাও। ঠিক আছে? তারপর এখান থেকে তোমরা অনুপাতের বিভিন্ন ফর্মুলা টর্মুলা আনতে পারো। দেখো পি বাই কিউ সমান বিসি বাই এসি। ঠিক আছে? তারপর তুমি কি করতে পারো? এখান থেকে অনুপাতের বিভিন্ন ফর্মুলা আছে। পি প্লাস কিউ উপরে যদি নাও, নিচে কিউ, উপরে থাকবে বিসি প্লাস এসি, তাই না?
BC প্লাস AC নিচে বাই AC, BC প্লাস AC কি AB, AB হচ্ছে এই ডিসটেন্সটা। অনেক কিছু করা যায়, অনেক কিছু করা যায়। আমি কি বুঝাইতে পারলাম? বুঝাইতে পারলাম? অনেকটা ভারকেন্দ্রের মতোই, বুঝছো? অনেকটা ভারকেন্দ্রের মতোই। চলো 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 চলো, এবার আমরা যাব হচ্ছে বিসদৃশ সমান্তরাল বল। কেমন? আমরা কোথায় যাব এবার? বিসদৃশ সমান্তরাল বল। কেমন? বিসদৃশ সমান্তরাল বল, বিসদৃশ সমান্তরাল বল। অর্থাৎ এই ক্ষেত্রে এই যে এই বি, আমাদের দুইটা বল কাজ করবে ঠিকই, দুইটা বল কাজ করবে ঠিকই, কিন্তু সেই দুইটা বল বিপরীত দিকে কাজ করবে। সেই দুইটা বল কেমন কাজ করবে আমাকে বলো? বিপরীত দিকে বল কাজ করবে। ঠিক আছে, এই হচ্ছে পি, এই হচ্ছে কিউ। এখন এদের লব্ধির মান কত হবে বলতো? এই সামান্তরিক সূত্রই তো, বিপরীত দিকে কাজ করে, তাহলে বড়টা থেকে ছোটটা লব্ধির মান আমরা ধরে নিই পি হচ্ছে বড়, পি হচ্ছে বড় লব্ধির মান, তারপর তুমি পি ডিফারেন্স কিউ অন্তর, অন্তর। এখন লব্ধিটা কোথায় কাজ করবে জানো? এই মাঝামাঝি কোথাও কাজ করবে না, বুঝছো? অর্থাৎ এবি রেখাংশের মাঝে কোথাও কাজ করবে না, বাইরে কাজ করবে, হয় ডাইনে নাই বামে। এবি রেখাটা উপরে, কিন্তু এই মাঝামাঝি অংশে না, হয় ডাইনে না হয় বামে। বুঝতে পারছো? এই মাঝামাঝি কোথাও না, এই মাঝামাঝি কোথাও না, হয় ডাইনে না হয় বামে, হয় ডাইনে না হয় বামে। বুঝছো? কোন দিকে? বড় বলটার কাছাকাছি, বড় বলটার কাছাকাছি। তাহলে আমাদের লব্ধিটা কাজ করবে হচ্ছে এখানে, লব্ধিটা কাজ করবে এখানে, এই হচ্ছে লব্ধি। ধরো লব্ধিটা সি বিন্দুতে কাজ করে, সো লব্ধির মান দিক নিয়ে কোনো প্যারা নাই। লব্ধির দিক কি হবে? বড় বলের দিকে, বড় বলের দিকে। বড়টা উপরের দিকে, তাহলে লব্ধি উপরের দিকে, বড়টা নিচের দিকে, লব্ধি নিচের দিকে। দিক প্যারা হচ্ছে অবস্থান, লব্ধির ক্রিয়াবিন্দু। এটা আগের মতোই, আগের মতোই। যে কোনো একটা বল ইন্টু তার থেকে লব্ধির ক্রিয়াবিন্দু এসি ইকুয়ালস টু আরেকটা বল ইন্টু তার থেকে লব্ধির ক্রিয়াবিন্দু। কাহিনী বুঝছো? পি বড় হলে এসি ছোট। দেখো পি বড়, এসি কিন্তু ছোট। আমি কি বুঝাইতে পারলাম? তারপরে এখান থেকে পি বাই কিউ সমান বিসি বাই এস। এই তো তোমরা শিখে ফেলছো, শিখে ফেলছো। এটাই কি আমাদের এই চ্যাপ্টারের দুইটা ফর্মুলা, আর কিছু লাগে না। এই দুইটা ফর্মুলাই যথেষ্ট। প্যারা আছে সামনে, প্যারা আসে সামনে। ঠিক আছে, আর বাইরে কেন? লব্ধিটা বাইরে হয়, বুঝছো? মাঝামাঝি হয় না। ঠিক আছে, চলো। এদিকে একটা বল প্রয়োগ করতেছো, এদিকে একটা বল প্রয়োগ করতেছো। ঠিক আছে, একটু কলমের উপরে চিন্তা করো। এদের লব্ধিটা এইখানে হইলে কি এটা ওই দুইটার মিলিত ইফেক্টটা রাখে, মিলিত ইফেক্টটা রাখে। তো এখানে সামারিটা সুন্দর করে দেওয়া আছে, সামারিটা সুন্দর করে দেওয়া আছে, বুঝছো? এই হচ্ছে লব্ধি, এই হচ্ছে লব্ধি। ক্লিয়ার? 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 চলো আমরা কিছু অঙ্ক করি, চলো আমরা কিছু অঙ্ক করি। দেখো কি বলছেন, সবাই মনোযোগ, মনোযোগ, মনোযোগ। কি বলছে? এ বিন্দু থেকে লব্ধির ক্রিয়া বিন্দু কতটুকু? দেখো এই যে এই দুইটা লব্ধি হচ্ছে এখানে, তাহলে এ বিন্দু থেকে লব্ধির ক্রিয়া বিন্দু আমরা ধরে নিই x। তাহলে বলো তো এতটুকু কি হবে? 10 মাইনাস x, তাই না? এতটুকু 10 মাইনাস x। তাহলে আমরা লিখতে পারি না 6 ইন্টু x সমান 10 ইন্টু 10 মাইনাস x। জাস্ট এখান থেকে x এর ভ্যালুটা বের করে নিয়ে আসবে। সেটার জন্য তোমার ক্যালকুলেটরই যথেষ্ট, সেটার জন্য তোমার ক্যালকুলেটরই যথেষ্ট। তুমি ক্যালকুলেটরটা নিলা, তুমি ক্যালকুলেটরটা নিলা, নিছো, তারপর কি লিখবা? 6 ইন্টু এক্স, 6 ইন্টু এক্স আলফা ইকুয়ালস টু 10 ইন্টু, রে 10 কই থেকে লিখলাম রে? 10 না তো 4। দেখো ফর্মুলা আমি আবার বলতেছি, ফর্মুলাটা কি? যে কোনো একটা বল কিন্তু সেখান থেকে লব্ধির দূরত্ব ইকুয়ালস টু আরেকটা বল কিন্তু সেখান থেকে লব্ধির দূরত্ব, মানে লব্ধির ক্রিয়াবিন্দুর দূরত্ব।
বুঝছো, ইকুয়ালস টু 4 ইন্টু 10 মাইনাস এক্স। সলভ করো তো। 4 4, তাহলে এ থেকে দূরত্ব কত? 4। বি থেকে দূরত্ব বললে 6 6। আমি কি বুঝাইতে পারলাম তোমাদেরকে? বলো তো, পরেরটাই যাই। এ ও বি বলদ্বয়ের লব্ধি আর বিন্দুতে ক্রিয়া করলে পি কিউ বাই কিউ আর এর মান কত? এদের লব্ধি বলো তো কোথায় কাজ করবে? এই যে 20 এর কাছাকাছি, তাই না? 20 এর কাছাকাছি এইদিকে আর 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 লব্ধি তো এখানেই কাজ করবে, তাই না? আমাকে সবাই বলো। তাহলে আমরা বলতে পারি না যে কোনো একটা বল 4 ইন্টু সেখান থেকে লব্ধির দূরত্ব পি আর, খালি এই ফর্মুলাটাই মনে রাখবা, যে কোনো একটা বল ইন্টু সেখান থেকে লব্ধির দূরত্ব ইকুয়ালস টু আরেকটা বল ইন্টু সেখান থেকে লব্ধির দূরত্ব ইকুয়ালস টু আরেকটা বল কত? 20 ইন্টু সেখান থেকে লব্ধির দূরত্ব কিউ আর। তোমাকে কি চাইছে? পি কিউ বাই কিউ আর। খেয়াল করো, পি আর বাই কিউ আর ইকুয়ালস টু কত? 20 বাই 4। 20 বাই 4 যদি 5 দিয়ে 4 দিয়ে ভাগ করো তাহলে 5 বাই 1, 5 বাই 1, তাই না? আচ্ছা, পি আর বাই কিউ আর। এখন উপরে চাইছে পি কিউ, উপরে চাইছে পি কিউ, তো পি আর তার থেকে কিউ আর বাদ দিলে পি কিউ হয় না? সূচক অনুপাতের ফর্মুলা, উপরে পি কিউ লাগবে, উপরে আছে হচ্ছে পি আর, তার থেকে কিউ আর বাদ দিলে, তাহলে একটা বিয়োজন করো তো, পি আর মাইনাস কিউ আর, বিয়োজন বিয়োজন বাই কিউ আর ইকুয়ালস টু 5 মাইনাস 1 বাই 1। পি আর মাইনাস কিউ আর কত আমাকে বলো? পি কিউ বাই কিউ আর ইকুয়ালস টু 4:1, 4:1। ডান সবাই? তাহলে অ্যান্সার কি এটা? চলো আমরা পরেরটাই যাই। বৃহত্তম বল কোনটা? 7। তার থেকে লব্ধি কত দূরে অবস্থিত? লব্ধি এদিকে হবে যেহেতু বিসদৃশ সমান্তরাল বল, এতটুকু থেকে আমি এক্স দূরত্বে ধরলাম, এক্স দূরত্বে ধরলাম। যে কোনো একটা বল 7 ইন্টু তার থেকে লব্ধির দূরত্ব ইকুয়ালস টু আরেকটা বল 5 ইন্টু তার থেকে লব্ধির দূরত্ব। 5 থেকে লব্ধির দূরত্ব কত? 24 প্লাস এক্স। 24 প্লাস এক্স, এক্স এর ভ্যালু বের করবা। এটা ক্যালকুলেটর বাবাজি তোমাকে বলে দিবে, বুঝছো? ক্যালকুলেটর বাবাজি বলে দিবে। 7 ইন্টু এক্স, 7 ইন্টু এক্স আলফা ইকুয়ালস টু 5 ইন্টু 24 প্লাস এক্স। যেটা বের করতে দেয় সাধারণত সেটাকে এক্স ধরে নিতে হয়। সিনট্যাক্স এরর আছে, ব্র্যাকেট দিয়ে দাও। শিফট সলভ 60, আই সর্বনাশ 60। পরেরটা দেখো কি বলছে, কি বলছে, কি বলছে? 5 একক দূরত্বে এ ও বি বিন্দুতে ক্রিয়ারত 9 ও 5 একক মানের সমান্তরাল বন্ধন। অসদৃশ মানে বিসদৃশ, বিসদৃশ হলে লব্ধির মান কত? 4। সুন্দর সুন্দর সুন্দর, তাই না? সদৃশ এবং লব্ধি সি বিন্দুতে ক্রিয়া করলে বিসি সমান এত। দেখো 5 একক দূরত্বে 9 এবং 5, 9 এবং 5, ঠিক আছে? তাইলে এই হচ্ছে এ, এই হচ্ছে বি, তাই না? লব্ধি কাজ করতেছে সি বিন্দুতে, ঠিক আছে? তাহলে এটা ধরে নেই এক্স, এটা কত হবে? 5 মাইনাস এক্স, তাই তো? তাহলে 5 ইন্টু এক্স ইকুয়ালস টু 9 ইন্টু 5 মাইনাস এক্স, তাই তো? এক্সটাই তো বিসি। বের করে বলো তো এটা। সদৃশ হলে লব্ধির মান 14, সদৃশ হলে লব্ধির মান 14, এটাও ঠিক আছে। এখন সদৃশ হলে লব্ধিটা বি থেকে কত দূরে? লব্ধিটা বি থেকে কত দূরে? 5x equals to 9 into 5 minus x. সলভ করো তো। 3.21 সামথিং কিছু একটা আছে, 45/14। আমাদের কি তিনটাই অ্যান্সার। সবাই বুঝছো তোমরা? সহজ না? এই একটাই ফর্মুলা, আর কোনো প্যারা নাই। কিছু প্যাচাল আছে, আমরা পরে দেখব, আমরা পরে দেখব। দেখো দুইটা বিপরীতমুখী বলের লব্ধি 12, ইহা বলদ্বয় হতে যথাক্রমে 3 এবং 4 একক দূরে অবস্থিত। বলদ্বয়ের মান কত? দেখো দেখো, খেয়াল করো, খেয়াল করো। দুইটা বিপরীতমুখী বল, তাহলে এই একটা, এই একটা। আমি ধরলাম এটা বড়, এটা বড়, তাদের লব্ধি হচ্ছে 12, তাহলে লব্ধি কোন সাইডে হবে?
লব্ধি কোন সাইডে হবে? এই সাইডে হবে। লব্ধি কোন সাইডে হবে আমাকে বলো? লব্ধি কোন সাইডে হবে? এই সাইডে হবে। এই হচ্ছে লব্ধি, এই হচ্ছে লব্ধি। লব্ধি কত? 12। আচ্ছা, লব্ধি 12। তাহলে আমাকে বলো তো এই বলটা যদি x হয়, আমার বলটা বের করা লাগবে, বল দুইটা বের করা লাগবে। তাহলে বলো তো এই বলটা কত? এটা কত? 12 প্লাস x। বলো 12 প্লাস x, তাই না? 12 বেশি হওয়া লাগবে তো, অন্তর্ফলিত কত? 12। তাহলে ইহা বলদ্বয় হতে 3 এবং 4, তাহলে বড়টা থেকে 3 একক দূরত্বে, ছোটটা থেকে 4 একক দূরত্বে। তাহলে ফর্মুলা, জাতীয় ফর্মুলা, যে কোনো একটা বল ইনটু তার থেকে লব্ধির দূরত্ব ইকুয়ালস টু আরেকটা বল ইনটু তার থেকে লব্ধির দূরত্ব। তাহলে 3 বারং 36 প্লাস 3x ইকুয়ালস টু 4x। তাহলে x এর ভ্যালু কত? 36। আরেকটা বল কত হবে? এটা হবে 36, এটা হবে 48। 48 এন্ড 36। আর এমসিকিউ যেহেতু, তুমি মাঝে মাঝে কিছু কিছু এমসিকিউ না করে অপশন দেখেই বলে দিতে পারো। দেখো দুইটা বলের অন্তর 12 হওয়া লাগবে, অন্তর ডিফারেন্স বা ডিফারেন্স 12, এরকম একটা অপশনই আছে। এই 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 কোনটা? জাস্ট একটা অপশনই আছে, কি আমাদের 12। বুঝছো সবাই? আমাদের আজকের লাস্টের অঙ্ক। আজকে আরো অনেকগুলো অঙ্ক করা ভাবছিলাম, বাট এগুলো আমরা নেক্সট ক্লাসে, আরো 2টা ক্লাস আমাদের লাগবে, ঠিক আছে? এই চ্যাপ্টারে অ্যাডমিশন টেস্টে অনেক মজার মজার জিনিস আছে, তোমরা ওগুলো অ্যাডমিশন ফেজে গিয়ে শিখবা। এখন শিখাইতে গেলে বেশি বেশি প্যাচ গোছ লাগিয়ে যাবে, বেশি প্যাচ গোছ লাগিয়ে যাবে। 2.1 মিটার ব্যবধানে দুইটা বিন্দুতে 20 নিউটন ও 8 নিউটন মানের দুটা সমান্তরাল বল কার্যরত আছে। তাদের লব্ধি ও প্রয়োগ বিন্দু নির্ণয় করো যখন বলদ্বয় সদৃশ, বলদ্বয় বিসদৃশ। আচ্ছা দেখো 2.1 মিটার ব্যবধানে, ঠিক আছে? প্রথম কেস কি? সদৃশ। তাহলে দুইটা বল, একটা হচ্ছে 20, একটা হচ্ছে 20, আর এটা কত? 8। 2.1 মিটার ব্যবধানে, ঠিক আছে? তাহলে লব্ধি কি? বড়টার কাছাকাছি এখানে কোথাও হবে, এটাই তো লব্ধি, ঠিক আছে? তাহলে লব্ধি ধরে নিই এখান থেকে x দূরত্বে আছে। তাহলে এখান থেকে কি? 2.1 মাইনাস x। তাহলে আমাকে বলতো লব্ধির মান কত হবে? 20 প্লাস 8 বা 28। ক্লিয়ার? লব্ধির ক্রিয়া বিন্দু লাগবে, দিক তো উপরের দিকে। 20 ইন্টু এক্স সমান 8 ইন্টু 2.1 মাইনাস এক্স। এখান থেকে লব্ধির ক্রিয়া বিন্দুটা বের করে ফেলবো, এখান থেকে লব্ধির ক্রিয়া বিন্দুটা বের করে ফেলবো, ঠিক আছে? 2 নম্বর কেসে কি বলছে? যদি বিসদৃশ হয়, যদি বিসদৃশ হয়, হ্যাঁ, তাহলে 2.1 মিটার ব্যবধানে, 2.1 মিটার ব্যবধানে এই হচ্ছে আমাদের 20, এই হচ্ছে 8। তাহলে লব্ধির ক্রিয়াবিন্দু হবে এই যে এই দিকে কোথাও, এই দিকে কোথাও, তাই তো? আচ্ছা ঠিক আছে, তাহলে এতটুকু হচ্ছে আমাদের 2.1, এতটুকু হচ্ছে x, 20, 8। আগে বলো লব্ধির মান কত হবে? 20 মাইনাস 8 বা 12। হ্যাঁ, এখন লব্ধির ক্রিয়াবিন্দু, তাহলে 20 ইন্টু এক্স সমান 8 ইন্টু 2.1 প্লাস এক্স। সেখান থেকে এক্স এর ভ্যালুটা বের করে ফেলবা। ক্লিয়ার? তো এর মাধ্যমে আমাদের আজকের ক্লাসটা শেষ হলো। আমরা নেক্সট ক্লাসে এর পরের পার্টটুকু শুরু করব। আমাদের পরের পার্ট হচ্ছে এই যে অসমবিন্দু বলের ভারসাম্য। আমরা সমবিন্দু বলের ভারসাম্য দেখছিলাম না? ওই কনসেপ্টটাই এখানে চলে আসবে, অসমবিন্দু বলের ভারসাম্য। ঠিক আছে? তো নেক্সট ক্লাসে দেখা হবে। আল্লাহ হাফেজ। আর দুইটা ক্লাস, টাটা।